শুভেচ্ছা। মাছরাঙার সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান প্রাসঙ্গিকে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি নুরুন নাহার উইলি। আমাদের দৈনন্দিন জীবনে সামাজিক ও রাজনৈতিক বাস্তবতায় যা কিছুই প্রাসঙ্গিক তা নিয়ে আমরা আলোচনা করব আমাদের এই অনুষ্ঠানে। প্রাসঙ্গিকে আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। ইফতেখারুজ্জামান দুদক সংস্কার কমিশনের প্রধান ছিলেন। জনাব ইফতেখারুজ্জামান, স্বাগতম আমাদের এই অনুষ্ঠানে। কেমন আছেন? জি ভালো, থ্যাংক ইউ। শুরুতে আসলে আসি, গত কয়েক মাস মার্চ থেকে শুরু করে অক্টোবর পর্যন্ত আপনি এবং অন্যরা সবাই আসলে ঐক্যমত কমিশনের একটি অংশ ছিলেন। আপনি সদস্য হিসেবে প্রতিটি মিটিংয়ে আসলে অ্যাটেন্ড করেছেন। তো সেটি সম্পর্কে আসলে জানতে চাইবো যে এই পুরো জার্নিটা কেমন ছিল, যদি একটু মূল্যায়ন করেন। ধন্যবাদ আপনাকে। পুরো জার্নিটা মানে আমার জন্য ব্যক্তিগতভাবে এবং অবশ্যই আমি মনে করি সারা জাতির জন্য একটা বিশাল ব্যতিক্রমী অভিজ্ঞতা। বাংলাদেশের ইতিহাস তো বটেই, আমার জানা মতে পৃথিবীর অন্য কোনো দেশে এরকম ভাবে ৩০টি রাজনৈতিক দল জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে রাষ্ট্র সংস্কারের জন্য পারস্পরিক আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর যে এফার্ট, এরকম যে চেষ্টা প্রয়াস, এরকম দৃষ্টান্ত খুবই বিরল। বাংলাদেশের কথা তো বটেই। এই দেশ, আমাদের দেশে এর আগে দুই দল বা জোটের সাথে সমঝোতা করার উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু এই আঙ্গিকে সফল হোক বা ব্যর্থ হোক, এই ধরনের বিশাল আঙ্গিকে সেটি কখনো হয়নি। এটা সকলের জন্য, যারা অংশগ্রহণ করেছেন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং আমরা যারা কমিশনে ছিলাম, আমাদের সকলের জন্য, দেশবাসীর জন্য, এবং পার্টিকুলারলি মিডিয়া প্লেড এ ভেরি সিগনিফিক্যান্ট রোল। যেভাবে আগ্রহ নিয়ে বিষয়গুলি প্রচার করা হয়েছে এবং মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে, অস্বাভাবিক। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে যে আমরা যেটা দেখেছি, আমাদের অনেকের মধ্যে ধারণা ছিল, ব্যক্তিগতভাবে আমার মধ্যেও ধারণা ছিল, বা ধরনের মানে কোয়েশ্চেন ছিল নিজের মনের মধ্যে, যে এটা আমরা মানে অর্থবহ হবে কিনা, বা পারস্পরিক যে সমঝোতার জায়গা সেটা সৃষ্টি হবে কিনা। সেখানে আমি মনে করি আজকে বলতে পারি যে একটা ইতিবাচক দিকে আসলেই আমরা অগ্রসর হয়েছি এবং একেবারে তীরে মানে কাছাকাছি চলে এসেছি। এবং সেটি সম্ভব হয়েছে মূলত আমি মনে করি যারা মূল এই ঐক্যমত্য কমিশনের আলোচনার মূল যে ভূমিকা, যাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, তাদের মধ্যে এক ধরনের যে আগ্রহ, উৎসাহ এবং কমিটমেন্ট ছিল ফর রিফর্ম ইন বাংলাদেশ, স্টেট রিফর্ম, সেটি ছিল। রাজনৈতিক দলগুলো নিজস্ব অবস্থান থাকে, তার উপর ভিত্তি করে তারা আলোচনায় অংশগ্রহণ করবে, সেটি স্বাভাবিক। কিন্তু এর মধ্যে যেটা ছিল, পারস্পরিক বিতর্ক ছিল, এক ধরনের প্রতিযোগিতা ছিল। অনেক ক্ষেত্রেই সেটা ঠিক অসুস্থ বলবো না, অনেক ক্ষেত্রে সেটা মানে অনেক সময় দেখা যায় খুব অনড় অবস্থান ছিল। ওয়াকআউট হয়েছে সংসদে যেরকম হয়, কিন্তু তা সত্ত্বেও কিন্তু একটা ইতিবাচক পরিবেশ বিরাজ করেছে, এবং যার মাধ্যমে আমরা যেটা দেখতে পেয়েছি, একটা আইডিয়াল হয় নাই কোনো দেশেই কোনো এই ধরনের সংস্কার ক্ষেত্রে ঐক্যমত্য, যেটা আদর্শ দেশবাসী যেটা চেয়েছিল, অনেক রক্তের বিনিময়ে ছাত্র জনতার আন্দোলন, বিশাল অভূতপূর্ব ত্যাগের বিনিময়ে যে পরিবেশ সম্ভাবনা সৃষ্টি হয়েছে, তার উপর ভিত্তি করে যে কোনো একজন নাগরিক মতো যে কোনো ব্যক্তি যেটা প্রত্যাশা করেছিল, যে সার্বিক সকল ইস্যুতে ঐক্যমত্য, সেটি কিন্তু হয় নাই। সেটা সম্ভব হয় না, সেটা হয়তো প্রত্যাশিত ছিল না। হতে পারতো যদি আমরা আইডিয়াল এমন একটা জায়গায় যেতে পারতাম, আসলে যে কম্প্রোমাইজ, গিভ অ্যান্ড টেক, সেটা আদর্শের জায়গায় হতে পারতো, কিন্তু সেটা আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতি হয় নাই। তা সত্ত্বেও আমরা যতটুকু অগ্রগতি করতে পেরেছি, আমাদের একটা জাতীয় সনদ প্রণীত হয়েছে, সেটা আশা করছি স্বাক্ষরিত হবে, এবং তার বাস্তবায়নের জন্য রূপরেখা মোটামুটি 100% ঐক্যমত্য না হলেও সেটা একটা জায়গায় আমরা যাচ্ছি, এবং সেটি আমি আশা করছি যে আমরা অন্ততপক্ষে যে জাতীয় সনদ, জুলাই সনদ বলতে যেটা জনগণের প্রত্যাশা, আমাদের সকলের প্রত্যাশা, সেটি প্রস্তুত হয়েছে, এবং সেটি বাস্তবায়নের জন্য এক ধরনের রাজনৈতিক অঙ্গীকার তৈরি হবে। বাস্তবায়নের আসলে কোন পদ্ধতি? আপনি বলছেন রাজনৈতিক অঙ্গীকার, কারণ আসলে কোন পদ্ধতিতে তো অনেকে একমত হলো, অনেক পদ্ধতির সাথে একমত হলো না। সেক্ষেত্রে আপনারা তো একটি সুপারিশ করেছেন, কমিশন তো একটি সুপারিশ করেছে সরকারের কাছে। সুপারিশগুলো আসলে কেমন? সুপারিশ এখনো করা হয়নি। আমরা সর্বশেষ যেই আলোচনা ছিল, সেখানে আমরা একদিক থেকে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন যে মতামত, পরামর্শ এবং তাদের প্রত্যাশা, সেগুলোকে বিবেচনার সর্বোচ্চ প্রাধান্য দিয়ে, পাশাপাশি আমরা ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে যে এক্সপার্ট বা বিশেষজ্ঞ দলের সাথে ধারাবাহিকভাবে দিনের পর দিন আলোচনার মাধ্যমে যে পরামর্শগুলো পেয়েছি, এই বিষয়গুলোকে সমন্বিত করে আমরা যেটা আশা করছি যে কয়েকটা বিষয় সম্বলিত
প্রস্তাবনা আমরা বাস্তবায়নের জন্য উপস্থাপন করব অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। সেটার মধ্যে যে উপাদানগুলো থাকবে সেটা হচ্ছে যে একদিক থেকে সবচেয়ে বড় যেই জায়গাতে আমরা বিবেচনায় নিতে চাচ্ছি সেটা হচ্ছে যেন এইটি এই 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 জাতীয় সনদটি, জুলাই সনদটি একটা সর্বোচ্চ জনগণের ম্যান্ডেট পায়, যেটা হচ্ছে সর্বোচ্চ আইন। সংবিধান বলি, আইন বলি, অর্ডিন্যান্স বলি, সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে জনগণের রায়। কারণ প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। সেই জনগণের রায়টা যেন হয় সেটা হচ্ছে একটা মূল ভিত্তি যেন হয়, সেটা হচ্ছে সর্বোচ্চ জায়গা। দ্বিতীয় যেটা হচ্ছে যে এটার মধ্যে যেই রায়ের কথাটা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে জাতীয় সনদটি হচ্ছে সেটির যেগুলো ঐকমত্য হয়েছে যেসব বিষয়ে সেটার সম্পর্কে জনগণের রায়। অন্যদিক থেকে যে বিষয়গুলো কোনো ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট আছে বা ভিন্নমত আছে সেগুলোর ক্ষেত্রেও জনগণের রায় অনুসন্ধান করা যায় কিনা, রায়ের সুযোগ দেওয়ার সুযোগ সেগুলোর ক্ষেত্রে গণভোটের কথা বলবেন। সেটার ক্ষেত্রেও মানে দুইটি বিষয়ে গণভোটের জনগণের কাছে যাওয়ার একটা বিবেচনা আছে। সেগুলো কিন্তু সব আলোচনার প্রেক্ষিতে আমরা বলছি। এটা আমাকে শুরুটা করতে হবে একটা আদেশের মাধ্যমে, যে আদেশটা হচ্ছে উপর ভিত্তি করে এই যে আমরা জনগণের কাছে যাব এবং সেই যাওয়ার যে আইনগত ম্যান্ডেট বা ভিত্তি সেটা তৈরি করা হবে। তো যার ফলে আমরা আশা করছি যে এই ক্ষেত্রে কিন্তু সর্বশেষ যে আলোচনা হয়েছে এবং তার আগের যে সেশনে যে আলোচনাগুলো হয়েছে তাতে আমরা মোটামুটি একটা জায়গায় পৌঁছেছি যে গণভোটটা সকল রাজনৈতিক দলই একমত হয়েছে এবং প্রক্রিয়াটা সম্পর্কে হয়তোবা ডিটেলসের কিছু এখনো আলোচনার বিষয় আছে বা পারস্পরিক মেনে নেওয়ার বিষয় আছে, কম্প্রোমাইজের বিষয় আছে, গিভ অ্যান্ড টেকের বিষয় আছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আশা করছি যে আমরা একটা জায়গায় পৌঁছে যাব। এখানে কি গণভোটে তো আমরা দেখলাম যে অনেক ধরনের আলোচনা আছে। কোন রাজনৈতিক দল চাচ্ছে এই নির্বাচনের দিনই গণভোট হোক এবং এই সনদটা মানে শুধু হা না গণভোট হোক, যে সনদের যেসব বিষয় ঐক্যমত হয়েছে সেগুলোর উপরে হা না ভোটের জন্য নোট অফ ডিসেন্ট গুলো বাদ রাখার কথা তারা বলেছেন। আবার অনেক দল চাচ্ছে যে আদেশ জারি করে গণভোটটা আগে হোক এবং জুলাই সনদের ভিত্তিতেই পরে নির্বাচন হোক। আপনাদের প্রস্তাবনাতে কি সবগুলো থাকবে? কবে হবে এই বিষয়টা নিয়ে আনফরচুনেটলি ঐকমত্য বলতে যা বোঝায় সেটা হয় না। দুইটা মত আছে, একটা হচ্ছে জাতীয় নির্বাচনের দিন, তার পক্ষে যেরকম যুক্তি আছে বিপক্ষে কিছু যুক্তি আছে, আবার মানে জাতীয় নির্বাচনের দিন সংসদ নির্বাচনের দিন একই দিনে দুইটা ব্যালটের মাধ্যমে পক্ষে বিপক্ষে যুক্তি আছে। আবার যারা একটা পক্ষ আছেন যারা চাচ্ছেন যে এটা আগে করে ফেলা ভালো, তার পক্ষে বিপক্ষ যুক্তি আছে। কাজে এই জিনিসটা ঐকমত্য হয়নি, যেহেতু আমার জানা মতো জাতীয় ঐকমত্য কমিশন এই জিনিসটা সরকারের সিদ্ধান্তের বিষয় হিসেবে আমরা প্রস্তাব করব খুব সম্ভবত। মানে এইখানে কি আসলে অন্যান্য অনেক দল তো আসলে বলছে জুলাই সনদের ভিত্তিতে পরে নির্বাচন করার জন্য, তারা এইসব দাবি যারা আগে নির্বাচন আগে গণভোটের কথা বলছেন তাদের যুক্তি হচ্ছে জুলাই সনদের ভিত্তিতে কোনো মৌলিক বিষয় আছে যেগুলোতে মানে আগে থেকেই সিদ্ধান্ত হয়ে যাওয়া প্রয়োজন মনে করছেন। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি যে আমাদের যে এখন একটা ব্যাপক আলোচিত বিষয় হচ্ছে যে আপার চেম্বার বা সংসদের উচ্চকক্ষ নিয়ে সবাই একমত, সবাই চাচ্ছে, সব রাজনৈতিক দল চাচ্ছেন উচ্চকক্ষ হবে, কিন্তু এখানে বিতর্কের বিষয়টা যেটা অমীমাংসিত সেটা হচ্ছে এটা কি জনগণের ভোটের রায়, সরাসরি ভোটের রায়ের অনুপাতে হবে নাকি সংসদের আসনের অনুপাতে হবে। যারা আসনের অনুপাতে হবে বলে ধারণা করছেন, আশা করছেন, তাদের একটা পক্ষ আছে, তারা সেটা থেকে অনড় সেখানে থাকতে চাচ্ছেন। আবার যারা প্রপোর্শনেট চাচ্ছেন, ভোটের অনুপাতে, তারাও অনড়। এই জায়গাটায় ঐক্যমত্য আনফর্চুনেটলি হয় নাই। তো এখন এইটা এমন একটা কোয়েশ্চেন যে এটা সমাধান করতে না পারলে যেটা হবে যে আলটিমেটলি যখন যদি মানে উচ্চকক্ষ হয় বাংলাদেশে এবং সেই উচ্চকক্ষ যদি কি বলে সংসদের আসন আনুপাতিক হয়, তাহলে সেই উচ্চকক্ষ কিন্তু মিনিংলেস। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি ঐক্যমত্য কমিশনের সদস্য হিসেবে বলছি না, আমি ব্যক্তিগতভাবে মনে করি মিনিংলেস। এই কারণ হচ্ছে উচ্চকক্ষের একটা অন্যতম কারণটা হচ্ছে যে সরকারকে তথা জাতীয় সংসদ তথা বা নিম্নকক্ষ বা জাতীয় সরকারকে যে জবাবদিহির ক্ষেত্রটা সেটাকে আরো বেশি শক্তিশালী করা। কিন্তু আমরা যদি এমন একটা উচ্চকক্ষ পাই যেটা জাতীয় সংসদের যে প্রপোর্শন তার সাথে সামঞ্জস্যপূর্ণ, আসনের সাথে প্রপোর্শন সামঞ্জস্যপূর্ণ, তাহলে জবাবদিহির ক্ষেত্রটা কিন্তু আরো বেশি সংকুচিত হয়ে গেল, ক্ষমতা আরো কুক্ষিগত হয়ে গেল ক্ষমতাসীন দলের কাছে। এই জিনিসটা নিয়ে বিতর্কটা খুবই যৌক্তিক ভিত্তিতে বিতর্কটা হচ্ছে এবং সমাধান এখন হচ্ছে না। যারা চাচ্ছেন যে আসন ভিত্তিক উচ্চকক্ষ
আমি মনে করি তাদের এই অবস্থান থেকে সরে আসাটা যৌক্তিক বলে আমি মনে করি, ব্যক্তিগতভাবে মনে করি। রাজনৈতিক দলগুলো তো বলা হয় যে অনেক ছাড় দিয়েছে, আবার অনেক অবস্থানে আপনি বলছেন অনড়, তো এরকম অনড় অবস্থানে থাকলে কি আসলে সমাধানটা আসবে? কারণ নোট অফ ডিসেন্টের বিষয়ে তো আমরা দেখেছি অনেক অবস্থান থেকে আসলে সরে আসেনি তারা। বেশ কয়েকটি উল্লেখযোগ্য ক্ষেত্র যেগুলো হচ্ছে যে আমাদের মনে রাখতে হবে যে আমাদের এই যে রাষ্ট্র সংস্কারের যে সুযোগটা সৃষ্টি হলো, এটা প্রেক্ষিতটা মনে রাখতে হবে। প্রেক্ষিতটা হচ্ছে যে রাষ্ট্র কাঠামোকে মানে ক্ষমতাসীন দল একেবারে একচ্ছত্র ভুবন তৈরি করেছিল, এবং সেটার যে সুযোগগুলো, যে সুবিধাগুলো তৈরি করা হয়েছিল, যে প্রক্রিয়ার মাধ্যমে সেই একচ্ছত্র ভুবন করা হয়েছিল, সেটাকে ভেঙে ফেলতে হবে। এবং যেই জায়গাগুলোতে ভেঙে ফেলার মতো মৌলিক যে উপাদানগুলো, সেখানে কিন্তু একটা পক্ষ কিন্তু এখন পর্যন্ত খুব বেশি মানে ছাড় দিতে চাচ্ছে না। যারা মনে করছেন তারাই ক্ষমতায় যাবেন বা ক্ষমতায় চলে আসছেন, এই ধরনের অবস্থানে যারা আছেন, তারা কিন্তু ঠিক ওই মৌলিক জায়গাগুলোতে এখনো পর্যন্ত ছাড় দিতে অনড়। 15ই অক্টোবর জুলাই সনদ স্বাক্ষর হবে বলে আমরা জেনেছি। হতে পারে যদি কোনো দল এতে স্বাক্ষর না করে, যদিও সবাই কমিটেড, সবাই বলছে তারা স্বাক্ষর করবে, সেই ক্ষেত্রে কোন ধরনের সংকট তৈরি হতে পারে? না, আমি আশা করি না, যে আমি মনে করি না যে কোনো দল স্বাক্ষর করবে না। এখন পর্যন্ত আমরা, গতকাল পর্যন্ত আমরা প্রায় সবগুলো দল, দুটি ছাড়া আমার তথ্য যদি ভুল না হয়, সবগুলি দলের পক্ষ থেকেই স্বাক্ষর কারা করবেন সেই নামগুলো পেয়ে গেছি। কাজেই এটা স্বাক্ষরিত হওয়ার, এবং বাকি দুইটাও পাবো আমরা আশা করছি, স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনাই বেশি। কাজে এটি নিয়ে বিকল্পটা চিন্তা করা যায় না। এর বিকল্প হবে সবকিছু স্থবির হবে, রাজনৈতিক সমঝোতা হলো না আনফর্চুনেটলি, এবং সেটা যদি না হয় কিভাবে নির্বাচন হবে, কতটুকু সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে, অ্যাটল হবে কিনা, এই প্রশ্নগুলো উঠবে। বাংলাদেশের যে একদিক থেকে আন্দোলনের মাধ্যমে সৃষ্ট যে সম্ভাবনা, সেটা যে বাস্তবায়নের পথটা রুদ্ধ হয়ে যাবে, অন্যদিক থেকে কিন্তু আমি মনে করি যে আমাদের জাতীয় নিরাপত্তা বেগ নিতে হবে। কাজেই রাজনৈতিক দলগুলো বাংলাদেশে যতই পারস্পরিক বিভেদ থাকুক না কেন, আমি মনে করি না এই জিনিসটা তারা উপলব্ধি করবেন না, এইটা ভাবাটা খুব কঠিন আমার পক্ষে। এবং সেটার ইঙ্গিত কিন্তু আমি পেয়েই বলছি, কারণ যে আলোচনা হয়েছে, একাধিকবার রাজনৈতিক দলগুলো নিজেদের প্রতি আহ্বান জানিয়েছে যে আসেন আমরা নিজেরা এই ফ্রেমওয়ার্কের বাইরে গিয়েও নিজেরা আলোচনা করি। কাজে এই সমঝোতার জায়গাগুলো আছে, কারণ সবাই কিন্তু শিক্ষাটা নিয়েছে। রাজনীতিগুলো এখন যারা আলোচনায় আছে, পলিটিক্যাল স্পেসে যারা এখন উপস্থিত আছেন, সক্রিয় আছেন, আমি এমন একটা দল নাই যারা কিন্তু এই কর্তৃত্ববাদের ফলে ক্ষতিগ্রস্ত হন না। কর্তৃত্ববাদটাকে ফিরে না আসুক, এই অঙ্গীকারটা তারা চান না। এটা এরকম আমি খুব কম কাউকে দেখি, যদিও ব্যতিক্রম আছে এরকম, যে আসলে ক্ষমতাটাকে বা জনগণের কাছে জবাবদিহিতা আপনি কতটুকু করাবেন। কেউ বলছে আমাদের সরকারের হাত পা বেঁধে দিও না, এরকম যে যুক্তি, হাত পা বেঁধে দিও না, এটাকে তো এমনভাবে ব্যাখ্যা করা যায় যে আসলে সরকারকে কাজ করতেই দেওয়া হবে না। সেটা তো উদ্দেশ্য নয়। আপনি যদি সরকারকে জনগণের কাছে জবাবদিহি করার যে ক্ষেত্রগুলো, যে প্রস্তাবনাগুলো, সুপারিশগুলো, সেগুলো যদি বাস্তবায়ন করার অর্থ বা তো এই না যে সরকার কাজ করতে পারবে না, সে বরং সরকার কাজ করবে কার্যকরভাবে, জবাবদিহিভাবে, স্বচ্ছতার সাথে জনগণের কাছে জবাবদিহিভাবে, এই জায়গাটা যেতে হবে। এবং সেখানে আমি মনে করি যে সবগুলো রাজনৈতিক দল একটা পর্যায়ে ক্রমান্বয়ে ঐক্যমত্যের দিকে যাচ্ছে। স্যার, আপনার কাছ থেকে আমরা শুনছিলাম জুলাই জাতীয় সনদ বিষয়ে, তো এই বিষয়ে আসলে আমরা দেখলাম নোট অফ ডিসেন্টের বিষয়ে অনেক আলোচনা হয়েছে। আপনারা হয়তো কিছু পরামর্শ দিবেন, আসলে কি ধরনের পরামর্শ দিচ্ছেন এই বিষয়টি, এই যে বিতর্ক থেকে বের হয়ে আসার জন্য, এবং সনদের যে আইনগত বিষয়টি, সেটি নিয়ে আসলে বাস্তবায়নের কি বিষয় আপনার পরামর্শ দিচ্ছেন, বা বিশেষজ্ঞরা বা কি বললো? সনদের আইনগত বিষয়ে তো সর্বোচ্চ আইন জনগণের রায়, কাজে সেই হিসেবে গণভোট যদি এটাকে সমর্থন করে সার্বিকভাবে সনদটিকে, যেটি বাস্তবায়ন হোক, তাহলে সেটা আইনগত ভিত্তি হয়ে গেল। সেটার জন্য বাকি যেটা করার সেটা আইনসভা করবে, বা আইনসভাকে আমরা যেভাবে ভিজুয়ালাইজ করছি দেখছি, একদিক থেকে এটি স্বাভাবিক আইনসভা যেটা বলা হয় সেটার যে ভূমিকা, পাশাপাশি সংস্কার বাস্তবায়ন পরিষদের যে ভূমিকা, এই দুইটা সমান্তরালভাবে করবে। তারপর ভিত্তি করে আইনের ভিত্তিটা দেওয়া হবে। আর গণভোট কি বলে যে নোট অফ ডিসেন্টের বিষয়টা, সেটি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। এবং শেষ পর্যন্ত আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমি যেটা আগে বললাম, যে গণভোটের দুইটি প্রশ্ন, একাধিক প্রশ্ন থাকবে। একটা হচ্ছে সার্বিকভাবে সংস্কার প্রস্তাবনাগুলো, যে প্রস্তাবনাগুলো সংবিধানে কি বলে সংস্কারযোগ্য বা পরিবর্তনযোগ্য, সেগুলো সার্বিকভাবে। আর দ্বিতীয় হচ্ছে স্পেসিফিক্যালি যেগুলো হচ্ছে যে আপনার নোট অফ ডিসেন্ট সম্বলিত
সুপারিশমালা, সেগুলোর ক্ষেত্রে প্রশ্ন করা হবে যে যেই ইস্যুগুলোতে নোট অফ ডিসেন্ট আছে সেগুলো সম্পর্কে আপনার অভিমত, আপনি কি পক্ষে না বিপক্ষে। তো জনগণ যদি পক্ষে রায় দেয় তাহলে নোট অফ ডিসেন্টটা, তখন যদি পক্ষে রায় দেয় যে হ্যাঁ নোট অফ ডিসেন্ট সত্ত্বেও আমি সেটাকে সমর্থন করছি প্রস্তাবটাকে, তাহলে যেটা হবে এটা রায়টা কিন্তু নোট অফ ডিসেন্টটা আর ভ্যালু থাকবে না, লিগ্যাল ভ্যালিডিটি থাকবে না, লিগ্যাল ভ্যালিডিটি পেয়ে যাবে সত্ত্বেও, নোট অফ ডিসেন্ট সত্ত্বেও প্রস্তাবনাগুলো। ঠিক আছে, যদি জনগণ রায় যদি হয় যা নোট অফ ডিসেন্ট যেটা আছে আমি সেটার সাথে একমত, আমি বরং সেটাকে বাস্তবায়ন করতে চাই না, সেক্ষেত্রে নোট অফ ডিসেন্টের আওতাভুক্ত প্রস্তাবগুলো বাতিল হয়ে যাবে বা বাস্তবায়নযোগ্য আর থাকবে না। কাজে রায়টা জনগণকে দেওয়ার সুযোগ সৃষ্টি করবে, যেটা সর্বোচ্চ আইন হিসাবে বিবেচিত। এক্ষেত্রে কি আসলে মানে কতগুলো গণভোটে কতগুলো প্রস্তাবনা রাখার কথা বলছেন আপনারা? গণভোটে সার্বিকভাবে যেই প্রস্তাবনাগুলো সাংবিধানিক পরিবর্তনযোগ্য সেগুলো, এবং যে কয়েকটি ক্ষেত্র, আমি সুনির্দিষ্ট সংখ্যাটা এখন বলতে পারছি না, যে কয়েকটি ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট আছে সেগুলোর ক্ষেত্রে আলাদা। আমরা যে 20টি মৌলিক বিষয় দেখেছিলাম, প্রত্যেকটি বিষয় আপনার গণভোট? হ্যাঁ, ওইটা প্রত্যেক না, একটা কোয়েশ্চেন একটা হবে, এবং যে 20টি বিষয় যেগুলো সম্পর্কে অভিমত চাওয়া হচ্ছে জনগণের, সেটি প্রচারণের মাধ্যমে গণভোটের সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে জনগণের কাছে প্রচার করা হবে। সেটা ওয়েবসাইটে হোক বা অন্য প্রচারণার মাধ্যমে হোক, টেলিভিশন মিডিয়ার মাধ্যমে হোক, এবং সরকারের প্রচার যন্ত্রের মাধ্যমে হোক, বেসরকারি সংস্থাগুলোর প্রচারণার মাধ্যমে হোক, সার্বিকভাবে জনগণের কাছে XYZ 1 2 3 4 20 পর্যন্ত সেই আইটেমগুলো, এবং সেটি হচ্ছে যে আপনি এই 20টি আইটেম সমর্থন করেন কিনা, এই ধরনের একটা প্রশ্ন। আর দ্বিতীয় হচ্ছে যে এই 20টির মধ্যে যেগুলো নোট অফ ডিসেন্ট আছে সেগুলো নোট অফ ডিসেন্ট সত্ত্বেও আপনি সমর্থন করেন কিনা। ঠিক আছে, এই প্রশ্নে যদি ইতিবাচক হয় তাহলে গ্রহণযোগ্য হয়ে গেল, নোট অফ ডিসেন্টের আর কোনো ভ্যালু থাকলো না। আর যদি জনগণ মনে করে যে না এটা আমি নোট অফ ডিসেন্টের পক্ষে, তাহলে সেটা হচ্ছে যে দুটো ভোটের ইয়েতে যাবেন, মানে একটা গণভোটে দুইটা কোয়েশ্চেন, একটা গণভোটে দুটো কোশ্চেন। এই যে গণভোটের বিষয়টা, নোট অফ ডিসেন্ট, এটা কি আসলে জনগণ মানে বাংলাদেশের জনগণ, এটা তো আপনার ব্যালটেই যাওয়ার কথা বলছেন, তো বাংলাদেশের জনগণ কি আসলে বুঝবে কিনা, মানে এই প্রশ্নটা বেশ ব্যাপকভাবে আলোচিত বিষয়। কিন্তু গণভোট ছাড়া যেহেতু, প্রথম কথা হচ্ছে যে গণভোটটা আমি একবারে শুরুটা বলেছি, সেটা হচ্ছে সর্বোচ্চ আইন ধামার গণভোট, জনগণের রায়, সেটা ছাড়া এই পরিস্থিতি, এই সিচুয়েশন কোনো বিকল্প নেই, এটা যেতেই হবে। দ্বিতীয় হচ্ছে যে সেই ক্ষেত্রে যে প্রশ্নটা আসছে যে হ্যাঁ ঠিক আছে, এতগুলো বিষয়, জটিল বিষয় জনগণ বুঝবে কিনা, এইটার আমি ব্যক্তি হিসেবে মনে করি, এই দেশের নাগরিক হিসেবে মনে করি, বাংলাদেশের মানুষ আসলে রাজনীতি সচেতন। যে দেশের মানুষ এত বিশাল রক্ত দিয়ে অসম্ভবকে সম্ভব করেছে, তারা এই জিনিসগুলো বুঝবে না। হয়তো টেকনিক্যাল বিষয় আছে যেগুলো আমি আপনি হয়তো নাও বুঝতে পারি ডিটেলসগুলো, কিন্তু মৌলিক বিষয়গুলো কিন্তু তারা বুঝেন, যে আমি উচ্চ কক্ষ চাই কি চাই না। ঠিক আছে, আমার যে এই ধরনের যে মৌলিক প্রশ্নগুলো, সেগুলো বুঝবে না জনগণ, এটা আমার ভাবতে একটু কঠিন লাগে। বিষয়টা হচ্ছে কতটুকু আমরা প্রচার করে জনের কাছে নিয়ে যাব। একটা বিষয় হচ্ছে যে ভোট, কনভেনশনাল ভোট আর গণভোট, দুইটার মধ্যে পার্থক্য আছে। পৃথিবীর সব দেশে কিন্তু যেমন হয়, টার্কিতে 80টার মতো ইস্যুতে গণভোট হয়েছে, সেটা একটা কোশ্চেনই ছিল, এবং সেটাকে প্রচারণার মাধ্যমে হয়েছে। এবং আমাদের দেশেও কিন্তু আগে যে গণভোটগুলো হয়েছিল, যেটা 91টা বাদে, যেটা প্রেসিডেন্ট জিয়া এবং রাষ্ট্রপতি এরশাদের সময় হয়েছিল, সেগুলো কিন্তু এরকম প্যাকেজ হিসাবে হয়েছিল। বিষয়টা এরকমই। কাজে আমরা আশা করি যেটা আসলে জনগণ বুঝবে শতভাগ। আমরা সাধারণ জাতীয় নির্বাচনে বা সংসদ নির্বাচনেও কি আসলে শতভাগ ভোটারই কি প্রার্থীর কি বলে যে যোগ্যতা, ট্র্যাক রেকর্ড, দুর্নীতি, অনিয়মের সংশ্লিষ্টতা, এগুলো বিবেচনায় ভোট দেয়? এটা তো অনেক সময় নির্বাচনের ঢেউয়ের উপর ভোট দেয় জনগণ, এটা তো অস্বীকার করতে পারবো না। এবং সেটার দায়টা কিন্তু জনগণের, ভোটারের কাছে না, এটার দায় কিন্তু আমাদের রাজনৈতিক সংস্কৃতির হাতে। কাজে আমরা যদি এই ক্ষেত্র ওই পরিবেশটা সৃষ্টি করতে পারি, তাহলে অবশ্যই আমি মনে করি জনগণ সঠিকভাবে জেনে শুনেই রায়টা দেবে গণভোটে বলে মনে করছি আমি। আচ্ছা, আমরা এবার চলে আসি আপনার কর্মক্ষেত্র, দুর্নীতি দমনের বিষয়ে। তো বিগত দশকগুলোতে আসলে দুর্নীতির যে চিত্র দেখেছেন, গত এক বছরে আসলে দুর্নীতি রোধে কতটা পদক্ষেপ দেখেছেন, এবং দুর্নীতির ধরন বা মাত্রা কি আসলে কমেছে কিনা? প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশে যে দুর্নীতি যে ব্যাপকভাবে বিকশিত হয়েছে এবং এটা এক ধরনের প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে, সেটি একটি রাজনৈতিক পট পরিবর্তনের মাধ্যমে চট করে এটা
পরিবর্তিত হয়ে যাবে বা এটা বন্ধ হয়ে যাবে, দুর্নীতি কার্যকরভাবে নিয়ন্ত্রিত হয়ে যাবে, সেটা যেরকম আশা করাটা কঠিন, অন্য দিক থেকে এই ধারাবাহিকতাটাই অব্যাহত থাকবে, একই ধারায় চলবে, সেটাও কিন্তু উচিত নয়। তো আমি যেটা মনে করি যে আমরা গত এক বছরের এখন কিছু বেশি সময় আমাদের একটা গবেষণা হয়েছে এবং সেটা প্রতিবেদনও প্রকাশ করেছি যে প্রত্যাশিত যে মাত্রায় দুর্নীতি নিয়ন্ত্রণের অবকাঠামো তৈরি করার যে সুযোগ সম্ভাবনা তৈরি হয়েছিল, বিশেষ করে দুদক সংস্কার কমিশনের পক্ষ থেকে যে ধরনের প্রস্তাবনা করা হয়েছিল, সেগুলোর মধ্যে আশুকরণীয় শ্রেণীতে যে প্রস্তাবনাগুলো ছিল, সেগুলো কিন্তু যদি সঠিকভাবে যথাসময়ে বাস্তবায়িত হতো এবং তার সাথে পাশাপাশি যদি সরকারের পক্ষ থেকে আরও বেশি কঠোরভাবে দুর্নীতি বিরোধী অবস্থান গ্রহণ করা হতো অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে, তাহলে এখন যে অবস্থায় দুর্নীতি আছে, মানুষের মধ্যে উদ্বেগের জায়গা একই ধরনের মোটামুটি কেউ মনে করেন বেড়েছে, এই অবস্থাটা তৈরি হতো না। সম্ভাবনা ছিল, আনফর্চুনেটলি সেটার বাস্তব প্রকৃত রূপান্তর হয়নি। দুইটা জিনিস আছে, একটা হচ্ছে যে আমরা যেটা দেখেছি, এটা দুর্নীতির সাথে কিন্তু রাজনৈতিক সংস্কৃতি এবং আমলাতান্ত্রিক সংস্কৃতির একটা ওতপ্রোত সম্পর্ক আছে। রাজনীতি, আমলাতন্ত্র, ব্যবসা, এই ত্রিপক্ষীয় আঘাতের মাধ্যমেই কিন্তু বড় ধরনের দুর্নীতিগুলো হয়। ঘুষ লেনদেন তো হচ্ছে সেবা খাতের দুর্নীতি, তার মধ্যেও কিন্তু ক্ষমতার অপব্যবহারের বিষয়টা আছে। তো এই যে রাজনৈতিক এবং আমলাতান্ত্রিক শক্তি, তাদের সংস্কৃতিতে কোনো পরিবর্তন হয়েছে কি, সেই প্রশ্নটা কিন্তু আমাকে প্রথম দিন থেকে করতে হচ্ছে। আমরা যেটা দেখেছি 5 আগস্ট বিকেলবেলা থেকেই কিন্তু 5 আগস্ট 2024 কর্তৃত্ববাদের পতনের পর বিকেলবেলা থেকে কিন্তু সারা দেশের দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি শুরু হয়ে গেছে। পলিটিক্যাল স্পেস, গভর্নেন্সকে দখল করতে হবে। আমরা একদিন বাইরে ছিলাম, এখন আমাদের সময়, এই যে সংস্কৃতি, এটা কিন্তু ব্যাপকভাবে বিকশিত হয়েছে। পরবর্তীতে যখন বিভিন্ন ধরনের মামলা বাণিজ্য, গ্রেফতার বাণিজ্য, তালিকা বাণিজ্য, জামিন বাণিজ্য ইত্যাদি কিন্তু ব্যাপক হারে চলেছে এবং এখনো আছে। এবং যার ফলে যেটা হয়েছে যে রাজনৈতিক শক্তিতে যারা আছেন, যারা নিজেদেরকে কর্তৃত্ববাদ পতনের যে আন্দোলন তার ফলে বিজয়ী ভাবছেন, তারাই কিন্তু দুর্নীতিটাকে ধারাবাহিকভাবে অব্যাহত রাখার জায়গায় চলে গেছেন। কারণ ওরা ভাবছেন আমরা একদিন সময় পাই নাই, এবার আমাদের সময়। এইটা এর সাথে যুক্ত হয়েছে আমলাতান্ত্রিক। আপনি দেখেন আমরা যে মবতন্ত্র নিয়ে উদ্বিগ্ন, বাংলাদেশে মবতন্ত্র একটা নতুন এমন না যে নতুন, সম্পূর্ণ নতুন না, একটা ব্যাপক রূপে এখন ঝুঁকির জায়গা চলে এসেছি আমরা। এটি শুরুটা কোথায়? আপনি একেবারে শুরুর দিকে কিন্তু সচিবালয়ের অভ্যন্তরে মবতন্ত্র হয়েছে। নিয়োগ, পদোন্নতি, প্রমোশনের জন্য, বতায়নের জন্য কিন্তু এক ধরনের কি বলে যে মন্ত্রণালয়ে জিম্মি দশা সৃষ্টি করে কিন্তু 3 দিনের মধ্যে 3 বার প্রমোশন, এই ধরনের ঘটনাগুলি সংঘটিত করেছে বল প্রয়োগের মাধ্যমে। এবং সেটারই প্রতিফলন কিন্তু আমরা একবারে শুরু থেকেই আবার দেখতে পেয়েছি আমলাতন্ত্র স্থানীয়ভাবে এবং রাজনৈতিক স্পেসের মধ্যে। যার ফলে আমার যে এখানে আপনার প্রশ্নের মূল বিষয়টা, একদিক থেকে দুর্নীতি নিয়ন্ত্রণের যে মৌলিক কাঠামোগত পরিবর্তনের দরকার পলিটিক্যাল এবং গভর্নেন্স স্পেসে, রাজনীতি এবং আমলাতন্ত্রে, সেটা যেরকম হয় নাই সরকারের পক্ষ থেকে, এবং সেটা অনেক ক্ষেত্রে হয়তো অবকাঠামো যেহেতু ইনস্টিটিউশনস, প্রতিষ্ঠানগুলো যেহেতু দখল হয়ে গেছিল, অকার্যকর হয়ে গেছিল, চট করে পরিবর্তনও যেরকম সম্ভব হয়নি। অন্যদিক থেকে সরকারের পক্ষ থেকে তো অন্তর্বর্তীকালীন সরকার বিশাল গুরুত্বপূর্ণ যে উদ্যোগগুলো নিয়েছে, সংস্কারের প্রস্তাবনাগুলো, সংস্কারের উদ্যোগ, তার মধ্যে দুদক সংস্কার কমিশনের যে প্রস্তাবনাগুলো, সেগুলো আশুকরণীয় বিষয়গুলো যদি সত্যিকার অর্থেই বাস্তবায়ন করতে পারতো, যেটা আশু বাস্তবায়নযোগ্য ছিল, ইতিমধ্যে বাস্তবায়ন হয়ে যেতে পারতো, সেগুলো আসলে কী অবস্থায় আছে সেটা কিন্তু আমিও দুদক সংস্কার কমিশনের প্রাক্তন প্রধান হওয়া সত্ত্বেও কিন্তু আমি কিন্তু জানি না। এবং সেটার মধ্যে আমি একটা জিনিস খুব অনেস্টলি এবং ফ্র্যাঙ্কলি বলতে পারি যে আমি যেটা উপলব্ধি করলাম সেটা হচ্ছে যে আমরা সবাই সংস্কার চাই, কিন্তু সংস্কারের যে প্রতিপক্ষ শক্তি, সেটাকে কিভাবে মোকাবেলা করব সেই কৌশল আমাদের জানা নেই। সরকারে যারা আছে তাদের কথা বলছি আমি, যার ফলে অভ্যন্তরীণ যে রেজিস্ট্যান্স, বাস্তবে আমলাতন্ত্রের যে প্রতিরোধ, সেটা কিন্তু নিয়ন্ত্রণ করার, মোকাবেলা করা সম্ভব হচ্ছে না। তারাই কিন্তু প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, শুধু দুদক সংস্কার না, অন্যান্য কমিশনের সংস্কারগুলোর বাস্তবায়নের ক্ষেত্রে একই দশা। আপনি আসলে এখানে যে প্রতিবেদন জমা দিয়েছিলেন, এটিকে আসলে বাস্তবায়নের কোনো আশা দেখছেন কিনা? আপনি মাত্রই বললেন আসলে কিছুটা অনেক ক্ষেত্রে হতাশা বা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে না। হতাশায় আমি এখনো বলবো না, আমি আশাবাদী মানুষ, কিন্তু যতটুকু আমরা করতে পারতাম, অর্জন করতে পারতাম, সেটি এখনো সম্ভব হয় নাই। তবে আমি আশাবাদী। আমি মনে করি যে এর সাথে তো যুক্ত হয়েছে এখন হচ্ছে যে এমন একটা সময়, এখন সবাই নির্বাচনমুখী যৌক্তিকভাবেই। এখন আমি সরকারের কাছে খুব বেশি মৌলিক পরিবর্তন আশাও করি না।
কিছু কিছু অঙ্গীকার করেছেন, কিছু কিছু আইনি অর্ডিন্যান্সের কথা বলছেন, কাজ করছেন বলে বলা হচ্ছে, হয়তোবা হবে, হয়তোবা হবে না, অগ্রসর হয়ে থাকবে, পুরো করা যাবে না। কিন্তু আমাদের যে জায়গাটায় আশাবাদের, সেটা দুইটা জিনিস। একটা হচ্ছে যে আমাদের যে জাতীয় ঐক্যমত যে বিষয়গুলোতে তৈরি হয়েছে, সেগুলো হচ্ছে মৌলিক যে ক্ষেত্রগুলো, সেগুলো সম্পর্কে রাজনৈতিক দলগুলোর কিন্তু অঙ্গীকার আছে। দুদক সংস্কার কমিশনের যে প্রস্তাবনাগুলো, সেখানে দুটি বিষয় ছাড়া বাকি সব বিষয়ে কিন্তু প্রায় সবগুলো রাজনৈতিক দল শতভাগ একমত হয়েছে। দুটির মধ্যে একটা হচ্ছে দুদকের, দুর্নীতি দমন কমিশনের সাংবিধানিক স্বীকৃতি, আর অন্য একটি হচ্ছে যে দুদকের নিয়োগের ক্ষেত্রে যে সম্পূর্ণভাবে সরকার প্রধানের কর্তৃত্বের বাইরে নিয়ে যাওয়া, সেই বিষয়টা নিয়ে কি বলে ঐকমত্যের ঘাটতি আছে, মানে আছে, নোট অফ ডিসেন্ট আছে। এবং সেটা কি বলে যে বিএনপি এবং তার সাথে যারা কি বলে জোট বা তাদের সমর্থক কয়েকটি দল, এবং এই ক্ষেত্রে কিন্তু একটা কথা বলা হয়েছে যে এই ক্ষেত্রে মানে এসব বিষয় তারা সমর্থন করেনি, বলেছে সব বিষয়ে সরকারের হাত পা বেঁধে দেওয়া। না, এটা তো আমি আগে বললাম, সরকারের হাত পা বেঁধে দেওয়াটা তো ঠিক, এটাকে মানে জনগণের কাছে জবাবদিহিতার যে কনসেপ্ট, ধারণা এবং চাহিদা এবং 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 যেটা মৌলিক গণতন্ত্রের মৌলিক ভিত্তি, সেটার অপেক্ষা হচ্ছে যে সরকারের হাত পা বেঁধে দেওয়ার তথাকথিত যে যুক্তি। আমি এটাকে কোনো অবস্থায় গ্রহণযোগ্য যুক্তি বলে মনে করি না। তবে আপনার প্রশ্নে ফিরে এসে আমি যদি বলি যে আমি আশাবাদের জায়গায় কেন বলি, যে শুধুমাত্র ওই সনদের অন্তর্ভুক্ত বিষয়গুলো না, সনদের বাইরে যে বিষয়গুলো, যে প্রস্তাবনাগুলো দুদক সংস্কারের কমিশনের এবং অন্যান্য সংস্কার কমিশনের, সেগুলো ক্ষেত্রেও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রাজনৈতিক দলগুলো ঐক্যমত আছে। সেটা ফরমালি না, আমরা যে স্প্রেডশিট করেছিলাম সেখানে কিন্তু তারা সবাই একমত হয়েছেন সবগুলো ক্ষেত্রে। কাজে নির্বাচনের পর যেই দল ক্ষমতায় আসছে বা যেই দল বিরোধী দলে থাকবে বা যেই দলগুলো এবং নির্বাচিত হবে না, সকল রাজনৈতিক দলগুলোর কিন্তু এই অঙ্গীকারগুলো আছে যে এই 47টা প্রস্তাবনা বাস্তবায়ন করতে হবে দুদক সংস্কার কমিশনের জন্য, দুর্নীতি, বাংলাদেশের দুর্নীতি নিয়ন্ত্রণের জন্য। আমরা কিন্তু শুধুমাত্র দুদক সংস্কারের মধ্যে সীমাবদ্ধ ছিলাম না, সার্বিকভাবে দুর্নীতি বাংলাদেশে কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, অন্য প্রতিষ্ঠানগুলোর ভূমিকা কী, সেগুলো সম্পর্কে আমাদের প্রস্তাবনা সুপারিশ আছে এবং সেগুলো কিন্তু সব রাজনৈতিক দলগুলো মেনে নিয়েছে। অর্থাৎ সরকারি দল, সংসদের বিরোধী দল এবং এবং সংসদের বাইরে দলগুলো সকলের দুর্নীতির বিরুদ্ধে ঐক্যমত্য আছে বলে আমি ধরে নিচ্ছি, বা অ্যাটলিস্ট অঙ্গীকার আছে বলে ধরে নিচ্ছি। তাই যদি হয় তাহলে কিন্তু তাদের উপর একটা চাপ আছে, এবং সেই চাপটা দ্বিতীয় জায়গা থেকে, সেটা হচ্ছে যে মানুষের কাছে, গণমাধ্যমের কাছে, আমাদের মতো প্রতিষ্ঠান যারা নাগরিক সমাজকে নিয়ে কাজ করে, যারা সকলেই কিন্তু দুর্নীতি নিয়ে এখন কথা বলছে, তাদের কাছে একটা হাতিয়ার থাকবে যে এই যে জাতীয় ঐক্যমত্য সনদ হয়েছে, এই যে সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো হয়েছে, সেগুলো আপনারা তো একমত হয়েছেন, কেন বাস্তবায়ন করবেন না? এই যে চাহিদা, এই চাহিদার উপর ভিত্তি করে আমরা তুলনামূলকভাবে একটা আগের তুলনায় আরো কার্যকর দ্রুততর অগ্রগতি হয়তো প্রত্যাশা করতে পারি। এখানে দুদকের মতো প্রতিষ্ঠানের নিজস্ব ভূমিকা আছে, সেখানেও কিন্তু অনেক মানে ইফস অ্যান্ড বাটস আছে। যেমন আমি যদি একটা অ্যানেকডোট বলতে পারি, সেটা হচ্ছে যে আমরা যখন দুদক সংস্কার কমিশনের পক্ষ থেকে প্রস্তাবনাগুলি সরকারের কাছে জমা দেওয়ার পরপরই দুদকের বর্তমান চেয়ারম্যান আমার সাথে দুদক সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো নিয়ে বসেছেন। বসে তিনি একটার পর একটা আমার সামনে বসে এইভাবে দেখেছেন। দেখে শেষ করার পর 1 থেকে 47 পর্যন্ত শেষ করার পর পৃষ্ঠা শেষ করে তিনি আমাকে বলে, আমি তো হতাশ হলাম। কেন আপনি হতাশ হলেন? বলে যে আমি তো কোনো একটা বিষয়, এমন একটা বিষয় পেলাম না যেটাতে আমি দ্বিমত করতে পারি। তো এই জায়গাটা যদি হয় তাহলে এই দুদক কেন তার হাতে করণীয় যে সংস্কার প্রস্তাবগুলো, যেমন দুদক একটা দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান, সবাই জানে। এই দুদকের যারা দুর্নীতির সাথে জড়িত তাদেরকে কেন বিচার মানে কি বলে যে অপসারণ করে বিচারের হাতে সুপর্দ করা হবে না, এই সুনির্দিষ্ট প্রস্তাবটা যদি আমি বলি, কেন দুদক সেটা বাস্তবায়ন করবে না? দুদকের চেয়ারম্যান সেটা অঙ্গীকার করেছেন, তিনি একমত হয়েছেন, সরকারও একমত হয়েছে, তাহলে কেন বাস্তবায়িত হবে না? যদি এই যে চাহিদাটা, এই চাহিদাটা আমি মনে করি যে অব্যাহত থাকবে, এবং এটা একটা দৃষ্টান্ত হিসেবে বলছি, অন্য বিষয়গুলো যেভাবে যে প্রতিপালিত হয় তাহলে বাংলাদেশের দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। এটি ছাড়া আমি যেটা আমাদের গত শেষ দিন আলোচনার সময় আমি উল্লেখ করেছিলাম, বাংলাদেশে কর্তৃত্ববাদ বিকাশের অন্যতম উপাদান ছিল দুর্নীতি। দুর্নীতি করতে হবে, দুর্নীতির সুযোগ সৃষ্টি করতে হবে, দুর্নীতির সাথে যোগসাজশ করতে হবে, দুর্নীতিকে সুরক্ষা দিতে হবে, দুর্নীতিকে বিচারহীনতা দিতে হবে। এই কারণেই কিন্তু দুর্নীতির কর্তৃত্ববাদের বিকাশ হয়েছে, প্রতিষ্ঠানগুলি দখল করা হয়েছে, অকার্যকর করা হয়েছে। আমরা যদি দুর্নীতিকে নিয়ন্ত্রণ করতে না পারি, কর্তৃত্ববাদ আবার ফিরে আসবে, এবং সেটাই হচ্ছে কর্তৃত্ববাদের অন্যতম উপাদান। যারা ভবিষ্যতে ক্ষমতায় থাকবেন তারা যদি মনে করেন যে আমার ক্ষমতাটা হচ্ছে অপব্যবহার করে নিজেদের সম্পদ বিকাশের জন্য,
তাহলে কিন্তু আমরা যত অন্য সকল ক্ষেত্রে যত সংস্কারের কথা বলি না কেন, যত সংস্কার প্রস্তাব বাস্তবায়িত হোক না কেন, দুর্নীতি নিয়ন্ত্রণ করতে না পারলে কর্তৃত্ববাদ আবার বিকশিত হওয়ার মানে কোনোভাবেই এড়িয়ে যাওয়া সম্ভব হবে না। অনেক সময় বলা হয়ে থাকে, বিশেষ করে বিগত সরকার বলেছিল যে উন্নয়নের যে স্তরে বাংলাদেশ আছে, দুর্নীতির যে ধরনগুলো সেগুলো স্বাভাবিক বলার চেষ্টা করছে। ছোট্ট করে যদি আপনার মন্তব্য এই বিষয়ে জানতে চাই। এটা দুর্নীতিকে স্বাভাবিক বলার উদ্দেশ্যটাই হচ্ছে দুর্নীতিকে মেনে নেওয়া, এবং তার অর্থই প্রকারান্তরে দুর্নীতিকে আরো সুযোগ সৃষ্টি করা। উন্নয়নের কথা, এটা নিয়ে ব্যাপক আলোচনার বিষয়, সেটা বিস্তারিত না গিয়ে আমি শুধু একটি কথাই বলতে পারি যে আমরা অবশ্যই স্বাধীনতার পর 55 বছরে আর্থসামাজিক উন্নয়নে অনেক ক্ষেত্রে ইতিবাচক অর্জন করেছি, কোনো সন্দেহ নেই। জাতীয় আয় বৃদ্ধি পেরেছে, কাজেতে মানুষের মাথাপিছু আয় বেড়েছে, এগুলো নিয়ে কোনো বিতর্ক নেই। কিন্তু আমরা এর চেয়ে অনেক বেশি ভালো করতে পারতাম যদি বাংলাদেশে কার্যকরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণ করা যেত। এটা সম্পর্কে কিন্তু যেই সরকারি পক্ষ থেকে বলা হয়েছে এটা স্বাভাবিক, তাদের কাছেই তথ্য আছে, তাদের তথ্যটাকে বিবেচনায় নিয়েই আমি বলছি যে আমরা যদি বাংলাদেশে কার্যকরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণ করতে পারতাম, একটা পর্যায়ে আমাদের ধারণা ছিল 3% মতো বেশি জাতীয় আয়ের প্রবৃদ্ধি গড়ে বছরে হতো, বৃদ্ধি পেত আমাদের 3% বেশি হারে। এখনকার যে তথ্য সাম্প্রতিককালে আমাদের কর্তৃত্ববাদ পতনের পর প্রকাশিত হয়েছে এবং অত্যন্ত নির্ভরযোগ্যভাবে, সেটা হচ্ছে যেই অর্থ বাংলাদেশ থেকে পাচার হয়েছে, শুধু পাচারকৃত অর্থই জাতীয় আয়ের 3 থেকে 4% বেশি তুলনামূলকভাবে। এবং এর সাথে যদি আমার অভ্যন্তরীণ দুর্নীতির যে কস্ট সেটা যদি ক্যালকুলেট করি, তাহলে প্রায় 7 to 8% হয়ে যায়, মানে দুর্নীতির কারণে লস জাতীয়ভাবে। প্লাস দুর্নীতির ফলে যেটা হয়, মানুষের মধ্যে বৈষম্য সৃষ্টি হয় এবং আর্থসামাজিক অস্থিতিশীল সৃষ্টি হয় এবং কর্তৃত্ববাদের বিকাশ ঘটে, এবং যার পরিণাম আমরা দেখেছি। কাজে এই তত্ত্বটা যদি যারা বলেন, তারা যদি একই তত্ত্ব অব্যাহত রাখেন, তাহলে আমি বলি যে ওদের এজেন্ডাই হচ্ছে যে আবার দুর্নীতির বিকাশের সৃষ্টি করা, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিনষ্ট করা এবং কর্তৃত্ববাদের বিকাশের সুযোগ তৈরি করে দেওয়া। আবার এবার আসবো নির্বাচন প্রসঙ্গে। আসলে নির্বাচন আসলেই আমরা দেখি একটি কালো টাকা এবং পেশি শক্তির আনাগোনা বাড়তে থাকে। তো টিআইবি তো এই বিষয়ে সবসময় সোচ্চার থাকে। এবার নির্বাচনকে কেন্দ্র করে আপনারা এরকম কোনো কিছুর আশঙ্কা করছেন কিনা? আশঙ্কা করার যৌক্তিক কারণ আছে, অবশ্যই যৌক্তিক কারণ আছে। আমরা সেটা আশঙ্কা করছি এবং ইতিমধ্যে আমরা বিভিন্ন গবেষণায়, আমাদের প্রতিবেদনে সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। আমাদের সংস্কার প্রস্তাবনার মধ্যেও সেই বিষয়গুলো আছে। কিন্তু মোটা দাগে যেটা বলবো, এর আগে যেটা বলেছি যে ইতিমধ্যে যেটা কিন্তু যেই দলগুলো আসলে মেইন স্ট্রিম, যাদের হাতে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা বেশি, তাদের মধ্যেই কিন্তু এই প্রবণতা আনফর্চুনেটলি বিদ্যমান আছে। এই যে নিজেদের মধ্যে যেটা বললাম, দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি থেকে শুরু করে নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, কোনো ক্ষেত্রে কি বলেছে সহিংসতা পর্যন্ত ঘটনা ঘটেছে অসংখ্য। এবং সেটার জন্য কোনো দলের পক্ষ থেকে কি বলে ডিসিপ্লিনারি অ্যাকশনও নেওয়া হয়েছে, কিন্তু সেটা কিন্তু বন্ধ হয় নাই। তার কারণটাই হচ্ছে যে তারা ভাবছেন নির্বাচন আসছে, ক্ষমতায় যাব, ক্ষমতায় গিয়ে আমি ক্ষমতা অপব্যবহার করব। এইটা যদি সংস্কৃতি হয়, তাহলে কিন্তু কালো টাকা নির্বাচনে এবং পেশি শক্তির নিয়ন্ত্রণ করাটা খুবই কঠিন হবে, এবং সেটাই শঙ্কার জায়গাটা। এই কারণে নির্বাচন কমিশন সহ অন্য যাদের নির্বাচনের সময় ভূমিকা, তাদেরকে যেভাবে মানে যথাযথ ভূমিকা পালন করতে হবে। সবচেয়ে বড় যে জায়গাটা আমরা করতে পারি না, বললেও বলা হয় যে অগণতান্ত্রিক শক্তি বিকাশের আহ্বান জানানো হচ্ছে, সেটা হচ্ছে যে যেই প্রতিষ্ঠানটা গণতন্ত্রের জন্য, সুশাসনের জন্য, দুর্নীতি নিয়ন্ত্রণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, সেটা হচ্ছে রাজনৈতিক দল। আমরা সকল প্রতিষ্ঠানের সংস্কারের কথা বলি, রাজনৈতিক দলের সংস্কারের কথা বলা হয় যে বিরাজনীতি করা হচ্ছে। আমি যখন রাজনৈতিক দলের সংস্কারের কথা বলছি, আমি কিন্তু বলছি না যে আমি আপনার সংস্কার করে দেব, আপনি আপনার নিজের সংস্কার করেন। আপনি অন্য সকল ক্ষেত্রে পরিবর্তন চাচ্ছেন, নিজের পরিবর্তন না করে, তাহলে তো সেটা সম্ভব হবে না। কাজেই রাজনৈতিক দলকেই আমার আয়নার সামনে দাঁড়াতে হবে, নিজেদেরকে প্রশ্ন করতে হবে, হোয়াট ইজ পলিটিক্স, আমি পলিটিক্স বলতে কি বুঝি, এখানে জনস্বার্থ নাকি আমার স্বার্থ। তাই যদি হয়, তাহলে কিন্তু সেই দলের পক্ষ থেকে পেশি শক্তি, অর্থ এবং দুর্বৃত্তায়ন সম্ভব নয়। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই জায়গাটায় পরিবর্তন না হলে নির্বাচনে কালো টাকা, নির্বাচনে অর্থের প্রাধান্য, পেশির প্রাধান্য, সেটা নিয়ন্ত্রণ করা খুবই কঠিন হবে। গত 3টি নির্বাচন নিয়ে আসলে বিতর্ক রয়েছে যথেষ্ট। তো
ধারণা করা হচ্ছে সামনের নির্বাচনটি আসলে সুষ্ঠু হতে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা যে মানে নির্বাচনের এক ধরনের কালচার আছে, আমরা দেখি সমর্থকরা বা কর্মীরা নির্বাচনের দিন আসলে মানে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে, বিশেষ করে সহিংস ঘটনা ঘটে, সেগুলো আসলে এইরকম কোনো শঙ্কা আছে কিনা এবং সেগুলো বর্তমান প্রশাসন দ্বারা নিয়ন্ত্রণ আসলে করা যাবে কিনা? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একটা। এটার প্রথম যেটা আমরা সুষ্ঠু নির্বাচন আর নিরপেক্ষ নির্বাচন এবং জনগণের সত্যিকারের রায়ের নির্বাচন বলতে যা বোঝায় তার যে অন্যতম উপাদানটা কিন্তু আমরা ইতিমধ্যে প্রথমে আলোচনা করেছি। আমরা যখন লেভেল প্লেইং ফিল্ড, সকলের প্রতিযোগিতার ক্ষেত্র যদি বলি, তার মধ্যে অন্যতম উপাদানটাই হচ্ছে যে আমার যে অর্থের অপব্যবহার, ক্ষমতার অপব্যবহার, পেশির অপব্যবহার, সেইটা যেন এমন অবস্থা সৃষ্টি না করা হয় যে নির্বাচনে সমান প্রতিযোগিতার ক্ষেত্র না হয়। যেই দল বা যে প্রার্থী পেশি এবং অর্থের উপর নির্ভর করে নির্বাচন করবেন, তার সে কিন্তু তুলনামূলকভাবে অন্য একজন প্রার্থী বা দল যারা পেশি এবং অর্থের মানদণ্ডে তার তুলনায় কম শক্তিশালী বা তার সেই মানদণ্ডতে তিনি কোয়ালিফাই করেন না, তার জন্য পেশি সমান প্রতিযোগিতার ক্ষেত্র হলো না। কাজে এই জায়গাটাকে কিন্তু আমরা আসন্ন নির্বাচনের 2026 নির্বাচনে আদর্শ জায়গায় যেতে পারবো এটা আমি আশা করি না। আশা করলে আমি নিজেকে প্রতারণা করব। এই পেশি শক্তি এবং অর্থের শক্তির প্রভাব নির্বাচনে থাকবেই। কোয়েশ্চেন হচ্ছে যে আমরা কতটুকু নিয়ন্ত্রণের জায়গায় মতো পরিবেশ সৃষ্টি করতে পারবো, সেটা প্রথম ভূমিকা রাজনৈতিক দল করতে পারবে। এর পরবর্তীতে হচ্ছে দ্বিতীয় যে ক্ষেত্রগুলো, সেটা হচ্ছে নির্বাচন শুধু মানে রাজনৈতিক দলগুলো করে না, প্রার্থীরা করে না, এটা কিন্তু নির্বাচনের সুযোগ সৃষ্টি করা হয় অনেকগুলো প্রতিষ্ঠানের মাধ্যমে। প্রথম তো হচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন কতটুকু সঠিক তার ভূমিকাটা পালন করবে সমান প্রতিযোগিতার ক্ষেত্র সৃষ্টি করার জন্য, সেটা নিয়ে অনেক মানে সেটি সবচেয়ে বড় প্রথম কোয়েশ্চেন। আমি আশাবাদী এই অর্থে যে আগের তুলনায় বর্তমান নির্বাচন কমিশন তুলনামূলকভাবে সক্রিয়তা দেখাচ্ছে। সম্পূর্ণ নিরপেক্ষ এইটা বলার মতো হয়তো সুযোগ এখনো হয় নাই, কিছু কিছু ভূমিকা তারা পালন করেছে যেটি কোনো কোনো ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ হয়েছে বা হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও গত 3টি নির্বাচন কমিশনের মতো এরকম এই ধরনের অকার্যকর নির্বাচন কমিশন এটি নয়। কাজে তার কাছ থেকে আমি হয়তো বা তুলনামূলকভাবে কিছুটা প্রত্যাশা করতেই পারি যে সঠিক ভূমিকাটা পালন করতে পারবে, এবং সেখানে তার উপর চাপ আছে এবং সেই চাপের সুযোগটা বর্তমান নির্বাচন কমিশন ফরচুনেটলি করে দিচ্ছে। সকল অংশীজনের সাথে আলোচনা করছে এবং পরামর্শগুলো নেওয়ার চেষ্টা করছে। আমরা আশা করছি একটা জায়গায় তার ভূমিকাটা যেতে পারবে। দ্বিতীয় যে ক্ষেত্রটা, সেটা হচ্ছে যে ইতিমধ্যে কিছুটা এসছে আলোচনায়, সেটা হচ্ছে যে আমাদের নির্বাচন কমিশন একা শুধু নির্বাচন করে না, এর সাথে পাশাপাশি প্রশাসন, আইন প্রয়োগের সংস্থা, এরা কতটুকু সঠিক ভূমিকা পালন করবে, কতটুকু দল নিরপেক্ষ ভূমিকা পালন করবে। আমরা ধরে নিচ্ছি যে কর্তৃত্ববাদের যে পক্ষের যে শক্তি, যেটা আমলাতন্ত্র এবং আইন প্রশাসন, আইন প্রয়োগের সংস্থায় ছিল, তারা দুর্বল হয়েছে, অপসারিত হয়েছে সেটা বলা যাবে না, দুর্বল হয়েছে, কিন্তু এক সম্পূর্ণ নিষ্কৃত নয়। পাশাপাশি রয়েছে যাদেরকে কর্তৃত্ববাদের পক্ষের শক্তিকে প্রতিস্থাপন করে যারা সেই জায়গাগুলো দখল করেছে, তারা কি আসলে দল নিরপেক্ষ, সেটাও কিন্তু সঠিকভাবে বলা যাবে না। এর ফলে আমাদের প্রশাসন ও আইন প্রয়োগের সংস্থা কতটুকু সুষ্ঠু নির্বাচন বা নিরপেক্ষ নির্বাচনের পক্ষের ভূমিকা পালন করতে, সেটা নিয়ে প্রশ্ন আছে। তৃতীয় যে শক্তি, সেটা সরকার। নির্বাচনের সময় নির্বাচনকালীন সরকার কতটুকু নিরপেক্ষ ভূমিকা পালন করবে, ইতিমধ্যে এটাও আলোচিত হয়েছে। দুর্ভাগ্যের বিষয়, বর্তমান সরকার কোনো রাজনৈতিক এজেন্ডা নাই। এটা একেবারে তাদের নিরপেক্ষতা নিয়ে যেরকম মানে প্রশ্ন তোলা হয় যে তাদের এখন উপদেষ্টাদের মধ্যে 2জন উপদেষ্টা ছাত্র প্রতিনিধি আছেন। আমি সেটাতে আসছিলাম। অর্ধবর্তীকালীন সরকার হিসাবে তাদের মানে বলবো যে পলিটিক্যাল এজেন্ডা নাই, সেটা নিঃসন্দেহে বলা যায়। কিন্তু সরকারের সাথে মানে একদিক থেকে একটা রাজনৈতিক দলের যেরকম প্রত্যক্ষ সম্পর্ক আছে, প্রত্যক্ষ মানে ঠিক পুরোপুরি 100% প্রত্যক্ষ না হলেও দলের সাথে সহযোগী ফোর্সেস আছে, সরকারে এখনো পর্যন্ত আছে। দ্বিতীয়ত অন্য দিক থেকে অন্তর্বর্তীকালীন সরকারের পাওয়ার বেস কি, ক্ষমতার ভিত্তি কারা, শুধুমাত্র যাদের এনসিপির সাথে যোগসাজশ বা সম্পর্ক, সেটা কি অন্য রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারের যে সোর্স অফ পাওয়ার না? এই প্রশ্ন জবাব কে দেবে? নিশ্চয়ই তাদেরও প্রভাব আছে অন্তর্বর্তীকালীন সরকারের উপরে। কাজে এই ক্ষেত্রে সরকারের কতটুকু সঠিক নিরপেক্ষ ভূমিকা পালন করবে, সেটাও বিবেচনার বিষয়। এবং পাশাপাশি যারা বিশেষ করে মিডিয়া, গণমাধ্যমের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। বেসরকারি সংস্থাগুলো যারা নির্বাচন পর্যবেক্ষণ করবে, আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক, তাদের ভূমিকা আছে। এই প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে মিডিয়া, যদি নিউট্রাল রোল প্লে করতে না পারে,
তাহলে কিন্তু আমাদের সুষ্ঠু নির্বাচন সম্ভাবনা খুবই দুর্বল হয়ে যাবে। বিশেষ করে অনলাইন মিডিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এবং যেখানে বিশেষ করে সোশ্যাল মিডিয়ার এবং সেখানে যারা পতিত শক্তি তাদের প্রভাব, তাদের কিন্তু অর্থ এবং পেশির কিন্তু ঘাটতি নাই। মিডিয়া নিয়ে কথা বলছেন, একটু জানতে চাইবো যে এই যে তথ্য কমিশন নিয়ে আপনারা বেশ সোচ্চার, তো এখনো আসলে পরিবর্তিত পরিস্থিতিতেও আমরা কিন্তু দেখিনি যে তথ্য কমিশনটি সঠিকভাবে আবার পুনর্গঠন করা হয়েছে, এবং অনেক তথ্যই আসলে আমরা এখন চাইলে এখনো পাই না। তো মানে রাষ্ট্র কি আরো রক্ষণশীল হয়ে গেল? রক্ষণশীল হয়ে গেল এক অর্থে বলাই যায়। আমি ব্যক্তি হিসেবে, টিআইবি নির্বাহী পরিচালক হিসেবে যেটা দেখেছি, এবং আমরা আরটিআই ফোরাম নামে একটা সংস্থা আছে, তাদের মানে সেই প্রতিষ্ঠানের ফাউন্ডিং সদস্য হিসাবে খুবই হতাশ। বা সরকারের কাছে অন্যতম দায়িত্ব ছিল, আইনগত বাধ্যবাধকতা ছিল, এখনো আছে, যে তথ্য কমিশন গঠন করতে হবে। তারা করেনি। কেন করেনি সেটা জবাবটা এখনো পাইনি। সর্বশেষ আমি হতাশার সাথে, এবং এটা আমি পাবলিকলি বলবো এখন, সেটা হচ্ছে যে তথ্য উপদেষ্টা মতে অগাস্ট মাসের শেষের দিকে তথ্য মন্ত্রণালয় থেকে তথ্য কমিশন গঠনের জন্য প্রস্তাবনা প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রেরণ করা হয়েছে। তিনি আমাকে নিজে বলেছেন, কিন্তু এখনো পর্যন্ত সেটা কোনো সুফল পাওয়া যায়নি, কোনো অ্যাকশন হয়নি। সেটা কেন? এটা একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে যে এর পাশাপাশি তথ্য অধিকার আইন যেটি, সেটার কিন্তু ব্যাপক সংস্কারের দরকার। আমরা অনেক প্রস্তাবনা সহ সরকারের কাছে বিভিন্নভাবে উপস্থাপন করছি, সেগুলো কিন্তু বস্তাবন্দি বা ফাইলবন্দি হয়ে আছে, কোনো অগ্রগতি আমরা দেখছি না। খুবই হতাশার বিষয়। এটির মাধ্যমে সরকার আসলে নিজেদেরকে যে প্রশ্নবিদ্ধ করেছে, এই অর্থে যে শুধুমাত্র যে তথ্য কমিশন গঠন করতে হবে সেই আইনি বাধ্যবাধকতা তার পালন করতে পারে না, শুধু সেটাই নয়। প্রশ্নটা হচ্ছে দাঁড়াচ্ছে এই যে আসলে সরকারের কিছু গোপন করার আছে কিনা। তার কারণ তথ্য কমিশন থাকলে তথ্যের জন্য সরকার মানে যখন পাবে না তথ্য প্রাপ্তির জন্য আবেদনকারী, তখন সেটা কমিশনে যাবে। কমিশন একটা রায় দেবে, সেই রায়টাকে সরকারের পরিপন্থী যদি হয় তাহলে সরকারের পক্ষে বিব্রতর কিনা। এই অবস্থান থেকে সরকারকে উদ্দেশ্যমূলকভাবে এটা করলো, মানে বিলম্বটা করলো, এক ধরনের বিশ্ব রেকর্ড স্থাপন করেছে যে পৃথিবীর কোনো দেশে এরকম দৃষ্টান্ত নাই যে আইনগতভাবে বাধ্যবাধকতা সত্ত্বেও 1 বছর যাবৎ একটা কমিশন গঠিত হয় না। শুধুমাত্র তথ্য কমিশন কিন্তু নয়, জাতীয় মানবাধিকার কমিশনও গঠিত হয়নি। যেই সরকারের সময় আন্তর্জাতিক মানবাধিকার কর্তৃপক্ষকে বাংলাদেশে অফিস খোলার সম্মতি দেওয়া হলো, সেই সরকারের সময় জাতীয় মানবাধিকার কমিশন 1 বছর যাবৎ নেই। এই প্রশ্নের জবাব কিন্তু সরকারের পক্ষ থেকে আমরা পাইনি। খুবই হতাশাজনক বলে মনে করি। একদম শেষ প্রশ্ন করতে চাই, টিআইবি কে নিয়ে আসলে সব সরকারি, আমরা দেখি যে সরকারি আসুক নাখোশ থাকে, তো এবং অন্য বিরোধী পক্ষ যারা তারা খুব উল্লসিত থাকে। তো এই যে ডিলেমা, এটা আসলে আপনারা সামলান কি করে? এটি আমাদের পেশাগত বিড়ম্বনা বলে আমি মনে করি। এটি এবং যে কারণে হয় সেটাও আমরা বুঝি। তার কারণ হচ্ছে আমাদের রাজনৈতিক সংস্কৃতি, যেহেতু সরকার কথাটা বুঝে না, সরকারে কারা থাকে, রাজনৈতিক শক্তি এবং তার সাথে আমলাতান্ত্রিক শক্তি। রাজনীতি এবং আমলাতন্ত্র কখনোই সমালোচনাটাকে যে ইতিবাচকভাবে নেওয়ার যে সংস্কৃতি, সেটা ধারণ করতে শিখে নেয় বাংলাদেশে। আমি খুব জোরালোভাবে বলছি, সেখানে সমালোচক যে আপনার শুভাকাঙ্ক্ষী হতে পারে, আপনার ইতিবাচক আপনি যেটা করতে যাচ্ছেন সেটাকে মানে কার্যকরভাবে বাস্তবায়নের জন্য সুযোগ সৃষ্টি করে দিতে পারে আপনার সমালোচক। এই জিনিসটা আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ একাংশ এবং আমলাতন্ত্রের একাংশ কোনোভাবেই ধারণ করতে পারেনি। যে কারণে তারা যখন ক্ষমতায় থাকেন তখন মনে করেন যে টিআইবির মতো প্রতিষ্ঠান যখন দুর্নীতি নিয়ে প্রতিবেদন দেয়, তারা উদ্দেশ্যমূলকভাবে সেটা করছে, তারা রাষ্ট্রদ্রোহী, তাদের বিরুদ্ধে মামলা করো, হামলা করো, এটা হয়। ওইটা হয়েছে। এবং আমরা একই দল যখন আবার বিরোধী দলে থাকে তখন কিন্তু তারা আবার আমাদেরকে শুভাকাঙ্ক্ষী, আমাদের কাছে আবার আমাদেরকে বলেন এই তথ্য আপনি প্রকাশ করেন, এটা কেন বলছেন না, আরো কেন সরকারকে বেশি দুর্নীতিগ্রস্ত বলছেন না, এই যে বিষয়। তার এটা দ্বিচারিতা। কিন্তু আমরা সেটাকে আমাদের পেশাগত বিড়ম্বনা হিসেবে দেখি। আমরা যেইভাবে এটা মোকাবেলা করি সেটা হচ্ছে যে আমাদের কাজের যেন সম্পূর্ণ নিরপেক্ষতা, দল নিরপেক্ষতা, চুলচেরা দল নিরপেক্ষতা যেন থাকে, সেটি নিশ্চিত করার চেষ্টা করি। এবং যে তথ্যগুলোর উপর নির্ভর করে আমরা প্রতিবেদন প্রকাশ করি সেগুলো যেন কোনোভাবেই খণ্ডনযোগ্য না হয়, সেটাকে নিশ্চিত করার চেষ্টা করি, যাতে করে আমাদের বস্তুনিষ্ঠতা বজায় থাকে। আমরা জানি যে আমরা যে কাজ করছি জনস্বার্থে, এবং এই কাজ যদি খুব সহজেই বাস্তবায়িত হয়ে যেত তাহলে আমরা তো খুব শীঘ্রই অনেক আগেই এটাকে
কমিয়ে এনে বন্ধ করে দিয়ে অন্য পেশায় যেতে পারতাম, টিআইবিতে আমরা যারা কাজ করি বা যারা দুর্নীতি বিরোধী আন্দোলন করে। তো সেটা যেহেতু হচ্ছে না, আমাদেরকে এই ধারা অব্যাহত রাখতে হবে, আমরা সেই অঙ্গীকারবদ্ধ। এবং আমাদের যেই প্রসেসে এই যে সমালোচনা হয় সরকারের পক্ষ থেকে, আমলাতন্ত্রের পক্ষ থেকে, রাজনৈতিক পক্ষ থেকে, তা সত্ত্বেও কিন্তু তাদের পেছনেই আমরা দৌড়াই, কারণ তাদের কাছে আমরা যাই, বলি যে আপনার ভালোর জন্য চেষ্টা করছি। এর মধ্যেও কিন্তু কিছু কিছু ভালো মানুষ আছে, এখনও আছে কিছু কিছু রাজনৈতিক শক্তিতে, কিছু কিছু স্পেসে, গভর্নেন্সের স্পেসে, আমলাতন্ত্রে যারা আমাদের কাজের মূল্য দিতে চায়। হয়তো প্রকাশ্যে বলবেন না যখন ক্ষমতায় থাকেন, তাহলে আবার বিব্রত হবেন তারা 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 নিজেদেরকে কি বলে এক্সটিংক্ট প্রজাতির মনে করবেন। হ্যাঁ, অবস্থা সৃষ্টি হয়েছে বাংলাদেশে, কিন্তু তাদের মাধ্যমে আমরা কোনো ক্ষেত্রে কাজ করার সুযোগ পাই। আইনগত প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য আমরা পরিবেশ সৃষ্টি করতে পেরেছি। যেই জায়গাটায় ঘাটতি আছে সেটা হলো চর্চা, আমরা চর্চাটা জায়গায় যেতে পারি নাই, সেইটা করতে হবে, আবার তাদেরকেই করতে হবে, এবং সেই তারা যেন করে সেই চাহিদাটা অব্যাহত রাখার জন্য আমাদের কাজ চলবে। জনাব ইফতেখারুজ্জামান, আপনাকে অনেক ধন্যবাদ প্রাসঙ্গিকের এই পর্বে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। সময় হলো বিদায় নেওয়ার। দর্শক, এই ছিল আমাদের আজকের প্রাসঙ্গিকে। পরবর্তী পর্বে আবারও হাজির হব নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। সেই পর্যন্ত শুভরাত্রি।